প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জার্নাল ডায়ালগে। সঙ্গে আছি আমি শাইনি আলম চৌধুরী। প্রিয় দর্শক, ইরান যুদ্ধের প্রায় 2 মাস পেরিয়ে গেল। আলোচনা চলছে যুদ্ধবিরতি, কিন্তু হরমুজ প্রণালীও স্বাভাবিক নয়। ট্রাম্প বলছে যুদ্ধবিরতি চলবে, আর এরই মধ্যে ইরান কঠিন সব শর্ত জুড়ে দিচ্ছে। এসব ব্যাপার নিয়ে আজ আমরা কথা বলবো সাংবাদিক এবং কলামিস্ট সৈয়দ ইশতিয়াক রেজার সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তাহলে কি ট্রাম্প আর কোনো নির্দিষ্ট ডেডলাইন দিতে পারছেন না? আপনি ঠিকই বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঠিক আগের মতো কঠোর কোনো সময়সীমা দিতে পারছে না। আগে কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করার কথা বলা হলেও এখন দেখা যাচ্ছে যে একটা অনিশ্চিত এবং পরিবর্তনশীল অবস্থার মধ্যে ট্রাম্প নিজেই নিজেকে নিয়ে গেছেন। এর একটা বড় কারণ হলো ট্রাম্প আসলে কোথাও কোনো জায়গা থেকে কোনো সমর্থন পাচ্ছে না। আপনি দেখেছেন নেটো তাকে সমর্থন করেনি, তার আহ্বানে হরমুজ প্রণালী বন্ধ করতে আসেনি, ব্লকেট দিতে আসেনি। মধ্যপ্রাচ্যের দেশগুলো কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি হয়নি ইরানের হামলার মুখে, এবং তিনি তার নিজের দল রিপাবলিকানদের কাছ থেকেও সমর্থন কমে গেছে। ডেমোক্রেট তো তাকে সমর্থন করছে না। জি, এবং আমেরিকান নাগরিকরাও এতে সবচেয়ে বড় কথা হলো আমেরিকান নাগরিকদের সমর্থন নেই। আমেরিকান মিডিয়ার দিকে যদি তাকান আপনি, অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে। এবং ট্রাম্প এখন যেটা করেছেন, একদিকে ইরানকে গালিগালাজ করছেন, তো আমেরিকান মিডিয়াকেও গালিগালাজ করছেন। এমনকি তার যে প্রিয় ফক্স নিউজ, যাকে বলা হয় যে ট্রাম্পের নিজস্ব তার ভাবধারার, সেই ফক্স নিউজও এখন পুরোপুরি সমর্থন তাকে দিতে যাচ্ছে না। অর্থাৎ এই যুদ্ধটাকে এমন একটা পর্যায়ে ট্রাম্প নিয়ে গেছেন যেখান থেকে তিনি কোনো ইতি টানতে পারছেন না। যুদ্ধবিরতি বাড়ছে, কিন্তু অস্থিরতা কি কমলো? আপনার কি মনে হয়? যুদ্ধবিরতি আমার মনে হচ্ছে আরও বাড়বে। পাকিস্তানের মধ্যস্থতায় হয়তো আরও কিছুদিন সময় যাবে, এবং ট্রাম্প তো নিজেই তার সোশ্যালে বলেছেন যে তিনি এটা অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির দিকে নিয়ে যেতে চাচ্ছেন। কিন্তু যেটা হয়েছে এটা কোনো স্থায়ী শান্তি নয়। পরিস্থিতি মোটামুটি এখনও টান এবং অনিশ্চিত। এর কারণগুলো হলো, একটা বড় জায়গা হলো বিশ্বাসের ঘাটতি। ইরান আমেরিকাকে বিশ্বাস করতে পারছে না, ইরান ইসরায়েলকে একেবারেই বিশ্বাস করে না। ফলে যেটা হয় যে কেউ কারোর উপরে ভরসা করতে পারছে না, ইসরায়েল ইরানকে ট্রাস্ট করতে পারছে না। ফলে ছোট ছোট ঘটনার হঠাৎ যে কোনো ধরনের বড় প্রতিক্রিয়া হয়ে যেতে পারে। দ্বিতীয় হলো যে যুদ্ধবিরতির লঙ্ঘনও চলছে, কিন্তু বিরতির সময় যা যা করার কথা সেটি মানছে না, কেউ কথা রাখছে না। লেবাননে হামলা হলো, এবং যুদ্ধবিরতির ঘোষণা করার পরেও হামলা হয়েছে, ইসরায়েল হামলা করেছে। ইসরায়েলের পাশাপাশি ইরান হরমুজ প্রণালীতে গুলি করে ইতিমধ্যে 2টি জাহাজ আটক করেছে। আবার আমেরিকা ব্লকেডের কথা চিন্তা করছে, তারাও ফায়ার করছে। অর্থাৎ গোলাগুলি উস্কানি সেই আগের মতো হচ্ছে। আরেকটা হলো যে অস্থিরতা কমবে না, এই কারণ হলো এর রাজনৈতিক সমাধান কেউ চিন্তা করছে না। আসলে তো হলো সাময়িক বিরতি দিয়ে কিছু হয় না, আলোচনার মাঠে শেষ করতে হবে, রাজনীতির মাঠে শেষ করতে হবে। সেটা হচ্ছে না। এর কারণটা হলো মাঠে নানা গোষ্ঠী কাজ করছে। আমরা দৃশ্যমান দেখছি ইসরায়েল, আমেরিকা, ইরানকে, কিন্তু আসলে যুদ্ধের সাথে জড়িয়ে গেছে অনেকগুলো পক্ষ। রাশিয়া আছে, চীন আছে, তারা তাদের মতন করে দাবার ঘুটি খেলছে। নেটো তার মতন করে চিন্তা করছে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে, এবং এর সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে। ফলে মাঠে অনেকগুলো গোষ্ঠী হয়ে যাওয়াতে যেটা হয়েছে যে অস্থিরতা এত দ্রুত কমবে বলে মনে হচ্ছে না। ট্রাম্পের অবস্থানে কি আপনি দ্বৈততা দেখছেন? এ তো সবসময় ট্রাম্প এখন একটা বলেন, আমি ভিন্ন কথা আর একটু পরেই বলেন। কখনো তিনি সমঝোতার কথা বলছেন, আমরা দেখতে পাচ্ছি, কখনো তিনি আবার সামরিক পদক্ষেপের কথা বলছেন। এই যে তার একটা বিরোধপূর্ণ অবস্থান, এটা তার নিজের দেশে, তার প্রশাসনে, এমনকি মিত্র দেশগুলোর মধ্যে একটা বৈরী অবস্থান তৈরি করছে, বিভ্রান্তি তৈরি করছে। তিনি প্রায় একই ইস্যুতে ভিন্ন ভিন্ন কথা বলেন। এটা ট্রাম্পের একটা স্বভাব। যেমন তিনি কঠোর ভাষা প্রয়োগ করেন, আবার আলোচনার ইঙ্গিত দেন। কখনো কথা বলেন দেশের রাজনীতিবিদদের সমালোচনা করে, কখনো কথা বলেন নেটোর নেতাদের সমালোচনা করে, কখনো পাকিস্তানের প্রশংসা করেন তো ভারতের সমালোচনা করেন, কখনো ভারতকে বন্ধু বলেন তো পাকিস্তানকে বিপজ্জনক বলেন। তার একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে। আরেকটা হলো, আমরা যদি কৌশলের জায়গা থেকে দেখি, তার যে একটা দেশীয় রাজনীতি আছে, এটাকে কিন্তু সে সবসময় একটা এগিয়ে রাখার চেষ্টা করে আন্তর্জাতিক বিষয়ের চাইতেও। অর্থাৎ উনি চান আন্তর্জাতিক বিষয়টাকে সামনে রেখে দেশের রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করবেন তিনি। কারণ দেশে তো তিনি ঘরোয়া সমর্থক যারা আছে তাদের সমর্থন পাচ্ছেন না।
আবার ঘরোয়া সমর্থকদের উদ্দেশ্যে যে বক্তব্য দেন আন্তর্জাতিক মঞ্চে একটা ভিন্ন সংকেত দিয়ে আসেন। আর হলো ডিল মেকার স্টাইল। ট্রাম্প মনে করে যে ট্রাম্পের চাইতে ভালো ডিল মেকিং কেউ পারে না, এবং নিজেকে মনে করেন চুক্তি করতে জানা সবচেয়ে বিশেষজ্ঞ ব্যক্তি তিনি, এবং এই স্টাইলটা তিনি ইচ্ছাকৃতভাবে অনেক সময় বিভ্রান্তি ছড়িয়ে রাখেন, পরিবর্তনশীল করে রাখেন, যাতে দর কষাকষিতে সুবিধা পাওয়া যায়। এটা তার নিজস্ব একটা কৌশল। চাপ প্রয়োগের কৌশল দেখা যাচ্ছে, আপনার কি মতামত এতে? এটা তো করবেই, বড় দেশগুলো যেটা করে ছোট দেশগুলোর উপরে চাপ প্রয়োগ করতে থাকে, এবং বিরতির মধ্যেও এটা চলতে থাকে। আমেরিকা দীর্ঘদিন ইরানকে অর্থনৈতিক অবরোধ দিয়ে রেখেছে, এই চাপ অব্যাহত আছে এবং সামনে আরও বাড়াবে বলেই চাপ দিচ্ছে। এর কারণ হলো শর্ত দিয়েই আলোচনার মাঠে আনতে চায় ইরানকে আমেরিকা। তার একটা বড় টার্গেট হলো ট্রাম্পের, সারা পৃথিবীতে এই টার্গেটটা তার। এই যে পাকিস্তানের সাথে আপনি তার তো ভালো সম্পর্ক দেখছেন, এর কারণ হলো পাকিস্তানের খনিজ সম্পদের দিকে তার লোভ পড়েছে। ইউক্রেন ওয়ার যুদ্ধ ইনি থামাতে চান, এবং পুরো যুদ্ধে তিনি ইউক্রেনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, রাশিয়ার পক্ষে। কারণ হলো ইউক্রেনের খনিজ সম্পদের ভাগ তাকে দিতে হবে। ইরানের সাথেও তিনি কিন্তু এই কথাগুলো বলছেন যে ইরানের যে সমৃদ্ধ ইউরেনিয়ামের রিজার্ভ আছে এটা তাকে শেয়ার দিতে হবে, এবং এগুলো হলো কি এক ধরনের চাপিয়ে দেওয়ার কৌশল, চাপ দিয়ে সময় দীর্ঘায়িত করে বসে আনার কৌশল। যুদ্ধ এবং আলোচনা দুটোই কি একসাথে চলবে? এটাই স্বাভাবিক, যে কোনো ক্ষেত্রে এটা হয়, যুদ্ধ এবং আলোচনা একসাথে চলবে, এটা অস্বাভাবিক না। এবং কূটনীতিতে এটার বাস্তবতাও আছে। এখানে মূল কথাটা হলো আমেরিকা কোয়েরসিভ ডিপ্লোমেসি বলে একটা শব্দ আছে, অর্থাৎ চাপ প্রয়োগের কূটনীতি। আমেরিকা এটা চাপ বজায় রেখে কূটনীতি করে, কিন্তু আবার আলোচনার দরজা খোলা রাখে। আপনারা দেখেছেন তালেবানের সাথে কিন্তু আমেরিকা এই কাজটি করেছে, চাপও প্রয়োগ করেছে, আলোচনা করেছে। আলোচনার দরজা খোলা এই কথাটা যে বলা হয়, এটা হলো কূটনৈতিক চ্যানেলটাকে চালু রাখা, আসলে কিন্তু অন্য কিছু না। ডিপ্লোম্যাটিক চ্যানেলকে চালু রাখা যাতে সমাধানের একটা পথ পাওয়া যায়, আরেকটা হলো যে কোনো সময় সংকট থেকে যাতে বেরিয়ে আসা যায়। এই কারণেই আলোচনা এবং যুদ্ধ দুটো একসাথেই চলে, এবং দর কষাকষিতে একটা সুবিধাজনক অবস্থান তৈরি করা যায়। আপনি যদি শুধুই চাপ প্রয়োগ করেন, শুধু যুদ্ধ করতে থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য দরজা বন্ধ হয়ে যায়, ফিরে আসার পয়েন্ট অফ রিটার্ন যেটাকে বলে, পয়েন্ট অফ নো রিটার্ন হয়ে যায়। মাঠের বাস্তবতা সব সময় আলোচনার টেবিলে প্রভাব ফেলে। তাহলে কি যুদ্ধের সময়সীমা অনিশ্চিত হয়ে গেল? আগে তো বলা হয়েছিল কয়েক সপ্তাহে হবে, এখন দেখা যাচ্ছে যে সংঘাতটি আসলে দীর্ঘ হবে এবং জটিল হয়ে উঠছে। ট্রাম্প যেটা ভেবেছিলেন খুব অল্প সময়ের মধ্যে তিনি যেটা ভেনেজুয়েলায় করেছেন, যে প্রেসিডেন্টকে ধরে এনেছেন, 2.5 ঘন্টার যুদ্ধে সব পরাস্ত হয়ে গেল, ইরান তো তা নয়। ফলে এখন এটা যুদ্ধ দীর্ঘায়িত হবে। ইরান প্রমাণ করেছে যে তাকে হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইরানের স্কুল, কলেজ, বেসরকারি প্রতিষ্ঠান, সামরিক স্থাপনা, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার মতন একটা সক্ষমতা তৈরি হয়েছে। আমি সিএনএনে দেখলাম, সেখানে বিশেষজ্ঞরা বলছেন যে তারা খোঁজ নিয়ে দেখেছেন ইরান আরও আসলে কয়েক মাস যুদ্ধ করার মতন মিসাইল তার কাছে আছে, যুদ্ধ বিমান আছে। শুধু তাই না, ইন দ্য মিন টাইম রিপ্রোডাকশন এবিলিটি, তার প্রচুর মিসাইল বানাবার, ড্রোন বানাবার ক্ষমতাও আছে, সেগুলো সে এই সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবে। ফলে এটাকে আপনি বলতে পারেন যে একটা নিয়ন্ত্রিত অস্থিরতা, একটা কন্ট্রোল টেনশন চলছে। আমেরিকারও কন্ট্রোল আছে, ইরানেরও কন্ট্রোল আছে, এবং ইসরায়েল দূর থেকে অনেক কিছু প্রভাবিত করছে, যেটা দীর্ঘদিন চলতে পারে। আমেরিকাও তো এর মধ্যে শক্তি সঞ্চয় করছে ভিতরে ভিতরে, এরকম নিউজও দেখা যাচ্ছে। আমেরিকা তেমনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ, এবং তার একটা বড় সুবিধা হলো তাকে তো টেরিটরি শেয়ার করতে হয় না, অনেক দূর থেকে এসে যুদ্ধ করতে পারে। যেমন ইরান যদি এখন আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়, তাহলে আমেরিকার মাটি অনেক দূরে, আমেরিকার ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যে, যেগুলো মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে আমেরিকার এটা একটা বিশাল সুবিধা যে তার নিজের মাটি আক্রান্ত হচ্ছে না। দ্বিতীয় হলো তার সামরিক বাজেট পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, প্রায় 15-20টা দেশের মূল বাজেটের সমান, তার সক্ষমতা বেশি, তার টেকনোলজি বেশি, এগুলো তো করছেই। ফলে আমেরিকার তো এটা আছেই, এবং আমেরিকা এটা হয়তো অর্থনৈতিক চাপে পড়লেও সামরিক চাপ তো এতটা ফিল করবে না, সেটা তো আছেই। তার প্লাস তার পক্ষে তো ইসরায়েল আছে। জি জি। বিশ্বব্যাপী কি কি প্রভাব দেখতে পাচ্ছেন? বিশ্বব্যাপী যেটা হলো 1973 সালের মতন একটা সংকটের দিকে ধাবিত হচ্ছে বিশ্ব। তেলের বাজারের অস্থিরতা একটা বড় জায়গা তৈরি করেছে, এবং আপনি দেখেছেন বাংলাদেশের মতন ছোট দেশ, নেপাল,
আফ্রিকান দেশগুলো তেলের অস্থিরতার কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বড় যেটি দৃশ্যমান ক্ষতি সেটা হলো বৈশ্বিক নিরাপত্তা। এখন যে কোনো বড় দেশ একটা ছোট দেশকে আক্রমণ করে বসতে পারে। এটা রাশিয়া ইউক্রেন আক্রমণ করে প্রমাণ করলো, ইসরায়েল এবং আমেরিকা ইরানে আক্রমণ করলো, এটা আরও বেশি করে করলো। সবচেয়ে বড় কথা হলো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা একটা বড় প্রভাব। মধ্যপ্রাচ্যে আমরা দেখেছি যে তারা যে একটা নিশ্চিন্ত অবস্থায় ছিল যে আমেরিকা তাদের প্রোটেকশন দিবে, ইরান প্রমাণ করলো যে আমেরিকা তাদেরকে আসলে সেই নিরাপত্তা দিতে পারবে না যদি কেউ হোস্টাইল হয়ে থাকে। রাশিয়া এবং চীন কৌশলগতভাবে এই প্রভাব থেকে বড় বেনিফিট অর্জন করছে। নেটো অকার্যকর হয়ে যাচ্ছে, ফলে রাশিয়া যেই কারণে নেটো সৃষ্টি রাশিয়াকে মোকাবেলা করার জন্য, সেটা কতটা পারবে আগামী দিনগুলোতে সেটাও একটা বড় ব্যাপার। তবে সব কিছুর ঊর্ধ্বে একটি কথা দৃশ্যমান হয়ে গেছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকার কাছ থেকে আর কোনো নিরাপত্তা পাবে না, তাদেরকে ভিন্ন চিন্তা করতে হবে এবং এই নিয়ে নানা হিসাব নিকাশ চলছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হলেও ইসরায়েল স্পষ্ট করে দিয়েছে তারা যুদ্ধ চায়, অর্থাৎ সংঘাত ইরানে না হলেও অন্য জায়গায় কি চলতেই পারে? চলবে। আমার ধারণা গাজার পরে আপনারা দেখেছেন তারা টার্গেট করলো ইরানকে, ইরানে যখন পারছে না তারা করলো লেবাননকে, এবং যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েল এই আক্রমণ করে গেছে। প্রথম কথা হলো ইসরায়েল যুদ্ধ চায়, কারণ বর্তমান যে ইসরায়েলের নেতা আছেন বেঞ্জামিন নেতানিয়াহু, তিনি অভ্যন্তরীণ রাজনীতিতে কোণঠাসা হয়ে ক্ষমতা ধরে রাখার জন্য যুদ্ধকে হাতিয়ার করেছেন, যাতে জনগণ তার পক্ষে এসে দেশের পক্ষে অবস্থান নেয়। আরেকটা হলো ডেডলাইন বদলে যাচ্ছে, কৌশল পাল্টে যাচ্ছে, ফলাফল অনিশ্চিত হয়ে যাচ্ছে। একদিকে আলোচনা চলছে, অন্যদিকে যুদ্ধের সম্ভাবনা আছে। ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানকে অবিশ্বাস করে আসছে এবং সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি সে মনে করে ইরানকে। কারণ ইতিমধ্যে মিশর, আপনারা জানেন যে এর আগের যুদ্ধে 60-এর দশকের যুদ্ধে, 70-এর দশকের যুদ্ধে এমনভাবে পরাস্ত হয়েছে যে মিশর আর মাথা তুলে দাঁড়াতে পারছে না। এখন তার একমাত্র হামাসকে ধ্বংস করার পরে, গাজা দখলে নেওয়ার পরে তার এখন বড় মাথা ব্যথা ইরান। বরং ইরানকে তারা কেন হুমকি মনে করছে? ইরানের সমর্থনে হিজবুল্লাহ এবং হামাসের মতো গোষ্ঠীগুলো আবার জেগে উঠতে পারে বড় আকারে। ইসরায়েলের দৃষ্টিতে এই গোষ্ঠীগুলো হলো তার সরাসরি হুমকি। দ্বিতীয় হলো ইরান যদি সামরিকভাবে শক্তিশালী হয়, পারমাণবিক বোমা পায়, এটাকে সে মনে করতে পারে একটা ইসলামিক বোমা। কোনো মুসলিম দেশের হাতে পারমাণবিক বোমা, সে একটা তো পাকিস্তান আছেই, ইরানের হাতে আরেকটা সে দিতে চায় না। যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানের দিকে এগোতে চাইলেও ইসরায়েল মনে করে এটা অস্থায়ী সমাধান, তার কাছে সামরিক সমাধানটাই বড় সমাধান। এবং ইসরায়েলের কথা হলো ইরানকে পুরোপুরি নির্মূল করা না গেলেও হুমকিটা পুরোপুরি নির্মূল করতে হবে। ইরান যাতে আর কোনো হুমকি হয়ে উঠতে না পারে, সেটি নির্মূল করা না পর্যন্ত ইসরায়েল আসলে যুদ্ধের বাজনাটা বাজিয়ে রাখবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ইরান যুদ্ধ নিয়ে। আগামী পর্বে আমরা আবারও একই ধরনের বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।